প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান দি লিগ্যাল শোতে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রতি বুধবার সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানটি আপনারা স্কাই চ্যানেল 784-এর পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলার যে ফেসবুক পেজটি রয়েছে এবং যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে সরাসরি দেখে থাকতে পারেন। দর্শক, এই অনুষ্ঠানে মূলত আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সমসাময়িক যে আইনগুলো থাকে এবং যে কোনো আলোচিত আইন যদি থাকে সেটাও আমরা আলোচনা করবার চেষ্টা করি। পাশাপাশি আমরা স্পেশাল যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি সেটা হলো ইমিগ্রেশন ল। আজকেও তার ব্যতিক্রম হবে না। আপনারা যদি আপনাদের কোনো কোশ্চেন রাখতে চান আমাদের কাছে, কোনো কোশ্চেন স্টুডিওতে করতে চান, আমাদের যিনি অতিথি রয়েছে তিনি আপনাদের কোশ্চেন অ্যান্সার দিবেন। তবে সেখানে একটি কথা বলে রাখতে চাই যে আপনারা যে কোশ্চেনটি করেন সেটা অবশ্যই আমরা ডকুমেন্টস দেখে অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ পাই না, সেখানে সুযোগ থাকে না। সো যে অ্যান্সারগুলো হবে কিছুটা জেনারিক অ্যান্সার হবে, জেনারিক অ্যাডভাইস হবে। আপনারা যদি কোনো স্পেসিফিক অ্যাডভাইস নিতে চান তাহলে অবশ্যই কোনো সলিসিটর অথবা ব্যারিস্টারের শরণাপন্ন হবেন এবং সেখানে আপনাদের ডকুমেন্টস দেখিয়ে অ্যাডভাইসগুলো নিয়ে থাকবেন। দর্শক, আপনারা যদি আমাদের অনুষ্ঠানে কোশ্চেন রাখতে চান তাহলে 0203-784-6784 এই নাম্বারে কল করতে পারেন, যেটি কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে দেখা যাবে নাম্বারটি। আজকে আমরা যেহেতু ইমিগ্রেশন রিলেটেড আলোচনা করব, সুতরাং দেখে আসি যে আজকে আমাদের টপিকটি কী রয়েছে এবং আমাদের সাথে অতিথি হিসাবে কে রয়েছেন। দর্শক, আজকে আমরা 10 and 20 years লং রেসিডেন্স নিয়ে আলোচনা করব। পাশাপাশি 7 ইয়ার্সের যে চাইল্ড রুটটি রয়েছে, যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো করা যায় সেটা নিয়ে আলোচনা করা হবে। এবং আমাদের সাথে অতিথি হিসাবে আজকে রয়েছেন মুফতি নাফিস। তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর কমনওয়েলথ সলিসিটরসের। মুফতি ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের এখানে ইমিগ্রেশন রুলসে যে লং রেসিডেন্সের যে রুলসগুলো রয়েছে, লতে যে রুলসগুলো রয়েছে 10 ইয়ার্স এবং 20 ইয়ার্সের, আমি একটু ভেঙে ভেঙে আলোচনাটি করতে চাই। যে 10 ইয়ার্সে যদি কেউ লফুল্লি এখানে থাকে তাহলে তার অপশনটা কি, কীভাবে করতে পারে, আর যদি কেউ 20 ইয়ার্স ধরে এখানে থাকে, লং 20 ইয়ার্স, তাহলে তার অপশনগুলো কি এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, অ্যাপ্লিকেশনের কখন করা উচিত, ফিজ কত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনি শুরুতেই 10 ইয়ার্স নিয়ে একটু বলেন যে কারা 10 ইয়ার্সের জন্য কোয়ালিফাই করতে পারে। ধন্যবাদ তোহা ভাই, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনার টিভি চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্বাগত করার জন্য। 10 ইয়ার্সের রুট আসলে একটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কারণ হলো এই 10টা বছর এই দেশে যারা লিগ্যালি থাকা বা কন্টিনিউ করা, ঠিক আছে, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এবং এই ক্ষেত্রে যদি কোনো ওভারস্টে থাকে তাহলে কিন্তু এই 10 ইয়ার্স রুটটা কাভার হয় না। সো এর জন্য যারা 10 ইয়ার্স রুটে আসলে যাচ্ছে তার একটা লং একটা প্রসিডিউর এবং ইমিগ্রেশন রুল ফলো করে কিন্তু 10 ইয়ার্সটা কভার করে। সো এর জন্য এই জিনিসটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সবারই খুব সচেতন থাকা উচিত 10 ইয়ার্স রুটে যখন যারা প্ল্যান করছে, যারা অ্যাপ্লাই করবে, তারা যাতে কখনো ওভারস্টে হয় না, কোনো গ্যাপ যাতে না থাকে, কোনো ইমিগ্রেশন বেল না থাকে। আচ্ছা, 10 ইয়ার্স রুটের সম্পর্কে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা হলো, এখন কিন্তু অ্যাপেন্ডিক্সের নতুন একটা লং রেসিডেন্স নিয়ে একটা অ্যাপেন্ডিক্সই করা হয়েছে। সো আমরা আসলে এটা ইস ইন গুগল আপনার ডাইরেক্ট গভে পাবেন। সো কারো যদি কোনো সমস্যা থাকে এই জিনিসটা দেখে নিতে পারেন অ্যাকচুয়ালি জিনিসটা কি। যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা নতুন একটা যে বিষয় এসেছে 11 এপ্রিল 24 থেকে অ্যাপ্লিকেবল, সেটা হলো যে 10 ইয়ার্স রুটে যারা 11 এপ্রিল 2024-এর পরে যারা অ্যাপ্লাই করবে তাদের লাস্ট ভিসাটা অ্যাকচুয়ালি যাতে অ্যাটলিস্ট কারেন্ট 12 মান্থসে থাকতে হবে। ঠিক আছে, যেটা আমরা আগে করতাম বা আমরা যেভাবে হয়েছি, আমরা কীভাবে হয়েছি যে 10 ইয়ার্স শেষ হয়েছে, আমরা 10 ইয়ার্সের ঠিক 28 দিনের ভিতর আমরা কিন্তু 10 ইয়ার্স রুটের লং রেসিডেন্স অ্যাপ্লাই করে ফেলেছি। বাট এখন কিন্তু ওই জিনিসটা ফলো করা যাবে না। ঠিক আছে, এখন যেটা হবে যে 10th এপ্রিল 2024 থেকে পরের থেকে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন অ্যাকচুয়ালি আপনার লাস্ট রুটটা বা কারেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাসটা যাতে অ্যাটলিস্ট 12 মান্থসে থাকে। এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট। 12 মান্থস বাকি থাকবে, 12 মান্থসের লাস্ট যে ভিসাটা, ওটা জাস্ট লিভ টু রিমেন, এটা যাতে 12 মান্থসের থাকে, জিনিসটা এরকম থাকবে।
ওকে, যদি কারো তাহলে 6 মান্থস ধরেন 9 বছর 6 মান্থসের সমস্যা একটি ভিসা পেলো 6 মাসের জন্য, তাহলে তো হ্যাঁ, তার 10 ইয়ার্স ফিল আপ তখন হচ্ছে। কিন্তু তার এটা হবে না, তখন তাকে অবশ্যই অন্য কোনো রুটে ডিসক্রিপশনাল লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করতে হবে বা সামথিং, বা অন্য কোনোভাবে তাকে টাইমটা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনোভাবে এটা ইয়া করতে হবে। তাহলে আমার দর্শকের জন্য আরেকটু আমরা ক্লিয়ার হতে চাই যে তাহলে 9 বছরের সময় যদি সে কোনো ভিসা পেয়ে থাকে এবং সেটা 12 মাসের হয়, তাহলে সে লং রেসিডেন্সের 10 ইয়ার্স টু অ্যাপ্লিকেশন করতে পারবে। বিষয়টা কি এরকম? জিনিসটা এরকম। তাহলে তো এটা কিছুটা জটিলই বটে। অবশ্যই জটিল। এটা যেটা হয়েছে আসলে আমরা যেটা করতাম যে আমাদের সময় যে বা আগের রুলটা যেটা ছিল যে আমরা হয়তো 9 বছর 11 মান্থ 2 ডেজ হলে আমরা অ্যাপ্লাই করতে পারতাম, ইট ডাজন্ট ম্যাটার আমাদের লাস্ট ভিসা কতটুকু ছিল। বাট এখন কিন্তু জিনিসটা এরকম না। এটা আসলে হোম অফিস এটা টেকনিক্যালি একটা জিনিস করেছে যে মানুষ রেডি হয়ে সাথে সাথে অ্যাপ্লাই করে একটা লিম্বো ক্রিয়েট করার জন্য, বিকজ হোম অফিস ইজ ওভারওয়েলমড বাই দ্য জব। ঠিক আছে, তো এর জন্যই হয়তো তারা এই ধরনের একটা পলিসি করেছে। তার মানে এর কারণে হয়তো কেউ 10 বছর অথবা 11 বছরের কাছাকাছিও চলে যেতে পারে, অথবা 10.5 বছর, 10.5 বা বছর, দেখা যাবে 10 বছর 3 মাস। লাস্ট যে কারেন্ট বা সোজা কথা যে কারেন্ট যে ভিসাটা থাকবে লিভ টু রিমেইনটা থাকবে, ওটা 12 মাসে অ্যাটলিস্ট থাকতে হবে। কিছুটা জটিলই বটে, মানুষকে একটু জটিলতার মধ্যে তাহলে কিছুটা ফেলছে অবশ্যই মনে জটিল, হচ্ছে। একটু বিভিন্ন একটু অন্যভাবে করা হচ্ছে। এবং 10 ইয়ার্স লং রেসিডেন্সের ক্ষেত্রে আপনার যদি কেউ বেলে থাকে, কেউ যদি স্টুডেন্ট ভিসাতে থাকে, স্টুডেন্ট ভিজিটর ভিসাতে থাকে, তাহলে কিন্তু এই 10 ইয়ার্স লং রেসিডেন্সটা কাউন্ট করা হবে না। ঠিক আছে, 10 ইয়ার্সটা শুধুই কাউন্ট করা হবে যে আপনি লিগ্যালি ইন দ্য ইউনাইটেড কিংডমে আপনি ছিলেন। এখানে আরেকটা জিনিস এসেছে যে আগে যেমন একটা রুল ছিল যে 548 ডেজের লিমিট, আপনি 10 ইয়ার্সে 548 ডেজ লিমিটের মতো, এর বাইরে আপনি যদি দেশের বাইরে থাকেন, মানে ইউকের বাইরে থাকেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে গেলে জটিলতা দেখা যেত। এখন আর রুলটা থাকছে না, বাট একটা জিনিস সেটা থেকেই যাচ্ছে, সেটা হলো যে আপনি 180 ডেজ 12 মান্থসের ভিতর 180 ডেজ আপনি ইউকের বাইরে থাকতে পারেন। সো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লং রেসিডেন্স বা নতুন যে রুলটা আসছে সেটার ক্ষেত্রে। 10 ইয়ার্স রুট অ্যাপ্লিকেশনটা আসলে ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে, যে কোনো মানুষ এবং 10 ইয়ার্স রুট অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো ফি ওয়েভার বা এইসবের কোনো স্কোপ নেই। আমি একটু আপনার কথায় আসতে চাই যে যেটা 540 ডেজের যে রুলসটা ছিল সেটা উঠিয়ে দিয়েছে এবং এখন রেখেছে অনলি 180 ডেজের উপরে থাকতে পারবে না ইন 12 মান্থসের মধ্যে। 12 মান্থস। তার মানে এটাতে একটু মনে হয় সহজ করা হয়েছে, কারণ আমরা সহজ করা হয়েছে। আর যেটা তো হবে, আপনি আমার সাথে এগ্রি করবেন, এই যে 548 ডেজের যে আগের রুলটা ছিল, একটা মানুষ 10 বছর থাকার পরে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস বিং এ লয়ার টু ফাইন্ড ইট আউট অ্যাকচুয়ালি কোন ডেটে সে কোথায় ছিল না। এটা কিন্তু আমরা সব সময় যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে এটা তাদের জন্য খুব টাফ। ক্লায়েন্টরা অনেক সময় বলতে পারতো না, আবার অনেক সময় দেখা যাচ্ছে পাসপোর্ট চেঞ্জ হয়ে গেছে, ক্লায়েন্টের কাছেও কোনো অপশন থাকে না। সো এই জিনিসগুলো আসলে একটি আমাদের জন্য একটু স্ট্রাগলিং পার্ট হতো। স্পেশালি আমার মনে হয় ওইখানে সেই সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা খুব বেশি বিপদে পড়তো, কারণ তারা অনেকেই আছে যারা প্রতি বছর দেশে যায় সামার ভ্যাকেশনে, তখন তাদের যে টাইম ফ্রেমটা, এই ফ্রেমটা 540 ডেজের বেশি হয়ে গেলেই তারা কিন্তু 10 ইয়ার্সে কোয়ালিফাই করতো না, যেটা এখন সেই সমস্যাটা থাকছে না এবং তারা ইচ্ছামতো এখন থাকতে পারবে, শুধুমাত্র 180 দিনের বেশি বাইরে না থাকলেই হলো। 1 ইয়ার ইন 12 মান্থস। তো এদিক থেকে একটু সহজ মনে হচ্ছে, ফ্লেক্সিবল পজিশন আছে। আর 10 ইয়ার্স রুট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, তাদেরকে প্রুফ করতে হয় যে 10 লং ইয়ার্স আপনি এই দেশে আসলে ছিলেন। এখানে একটি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যেটা হলো ইমিগ্রেশন ব্রিচ। এই 10 ইয়ার্স রুটে যাতে আপনি কখনো ইমিগ্রেশন ব্রিচ না করে থাকেন। এখন এই জায়গাটা যদি আমরা স্পেসিফিক এই জায়গাটায় কথা বলি, তখন দেখা যাবে যে হয়তো বা দেখা গেছে যে একজন মানুষ সে এসেছে স্টুডেন্ট ভিসাতে, সে এসে হয়তো ওখানে যখন তার রাইট ছিল 20 আওয়ার্সের ওয়ার্ক পারমিট, রাইট টু ওয়ার্ক ছিল, সে দেখা গেছে ওখানে 30 আওয়ার্স 40 আওয়ার্স কাজ করেছে, বা কোনো একটা সার্টেন টাইমে 30-40 আওয়ার্স কাজ করেছে, যেটা তার ব্রিচ অফ ইমিগ্রেশন, লাইক তার হলিডে টাইমে ছিল না, বা মনে করেন যে অন্য কোনো স্ট্যাটাসে সে ছিল বাট সে কোনো একটা ইমিগ্রেশন ব্রিচ করেছে। এরকম যদি করে তাহলে কিন্তু 10 ইয়ার্স রুটে কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার চান্স আছে। এখন যেটা হলো অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। আপনি জানেন যে আমরা সবসময় লয়ারিটি চেষ্টা করি যে অ্যাপ্লিকেশনের বেস্ট অ্যাপ্লিকেশন হয়, এবং আমরা ট্র্যাক করার চেষ্টা করি 10 ইয়ার্স যে তারা এখানে আছে এটা প্রুফ দেখানোর জন্য। প্রুফ যেটা আমরা নর্মালি যেটা আমরা করি, তো হবে আমাদের অনেক দর্শকেও এটা জানা আছে যে এভরি ইয়ারের 2টা বা 3টা ডকুমেন্ট করে প্রুফ অফ অ্যাড্রেস আমরা দেখানোর চেষ্টা করি। তো যারা 10 ইয়ার্স রুটে এই জায়গায় যেটা প্রবলেম আমরা ফেস করি, যেমন 10 বছরের সময় এসে দেখা যায় সে 5 বছর আগে 7 বছর আগে এভিডেন্সগুলো হারিয়ে ফেলে, এভিডেন্সগুলো দেখানো যায় না। এই জিনিসটা কিন্তু আমি সবাই অ্যাগ্রি করবো যে এই জিনিসটা আমরা ফেস করি। তো এই জিনিসটা যাতে ফেস না হয়, এর জন্য আমি দর্শকদের বলবো যে তারা প্রথম থেকেই যাতে এই প্রিপারেশনগুলো নিয়ে রাখে। বাট আরেকটা জিনিসটা যেটা আমি পার্সোনালি করি, একটা টেকনিক আমি ফলো করি, সেটা হলো 10 ইয়ার্স যে তারা এখানে আসলে থেকেছে বা এখানে বসবাস করেছে, এটা প্রুফ করার জন্য আমি যে টেকনিকটা করি সেটা হলো আমি NHS এর মেডিকেল হিস্ট্রি নেই।
ঠিক আছে, হয়তো বিভিন্ন জিপিতে ডিপেন্ডিং অন দ্য জিপি সেন্টার, ওখানে ওরা যে সার্জারি সেন্টার ওখানে গেলে ওরা হয়তো একটা সার্টেন একটা অ্যামাউন্ট নেয়, ঠিক আছে, 3-4 দিন বা 5 দিন বা 10 দিন, একদম ডে ওয়ান থেকে একদম ডে ওয়ান সমস্ত থেকে রিপোর্টটা মেডিকেল পাওয়া যায়। হিস্ট্রিটা দেয়। এখানে অ্যাকচুয়ালি কন্টেন্ট আসলে আমাদের ওটা না যে আমাদের ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা কি সমস্যা, মেডিকেল কন্টেন্ট এটা আমাদের কন্টেন্ট না। কন্টেন্টটা হলো যে আমাদের যে উনি আসলে ওখানে গিয়েছে 2 মাস 3 মাস পর পর, ঠিক আছে, ওই ডেটগুলো এন্ট্রি করা হয়েছে। এটা কিন্তু একটা ভেরি গুড এভিডেন্স টু প্রুভ দ্যাট যে সামওয়ান ওয়ার লিভিং ইন দ্য ইউকে ফর লাস্ট 10 ইয়ার্স। আরেকটা যেটা জিনিস আমি করি সেটা হলো যে আমি আমার ক্লায়েন্টদের বলি যে তুমি এক কাজ করে HMRC-কে ফোন দাও, HMRC-কে ফোন দিয়ে তোমার ট্যাক্স রেকর্ডের লাস্ট 10 ইয়ার্সের ট্যাক্স রেকর্ডের কথা বলো, ঠিক আছে। ট্যাক্স রেকর্ডের কথা বললে কি হয়, হোম অফিস HMRC কিন্তু তাদেরকে ট্যাক্স রেকর্ডটা পাঠিয়ে দেয়, ঠিক আছে, ফোনের মাধ্যমে হয় অথবা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে জিনিসটা করা যায়। সো আপনি যদি ক্লায়েন্টরা যদি এই জিনিসগুলো রেডি করে রাখে তাহলে কিন্তু ওইখানে কিন্তু ট্র্যাক দেখা যায় যে সে কোথায় কোথায় কীভাবে কীভাবে কাজ করছে। সো যখন সে এটা দেখাতে পারবে তার মানে কি, তার মানে হলো সে অ্যাকচুয়ালি যেহেতু সে এখানে কাজ করেছে সে তার মানে অ্যাকচুয়ালি এখানে এই দেশে ইন দ্য ইউনাইটেড কিংডমে ছিল। সো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য 10 ইয়ার্স লং রেসিডেন্স। আমি একটা জিনিস জানতে চাই, আপনি বলেছেন যে ইমিগ্রেশন রুলস যদি ব্রিচ করে থাকে থ্রু আউট 10 ইয়ার্স, সেক্ষেত্রে সেটা 10 ইয়ার্সের অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার ক্ষেত্রে বার তৈরি করতে পারে। আপনি একটু মেনশনও করেছেন যে 20 আওয়ার্স কাজের ক্ষেত্রে সে 30 আওয়ার্স করে ফেললো। এখন অনেক সময় দেখা যায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেটা আসলে মাথায় রাখে না, অথবা মাথায় রাখলেও অনেক সময় কোম্পানিও কিন্তু তাদেরকে, তারা যেখানে কাজ করে এমপ্লয়াররা কিন্তু অনেক সময় তাদের প্রয়োজনে একটু এক্সট্রা কাজ দিয়ে থাকে, সেটা হয়তো আমরা ওইভাবে কাউন্ট করি না, অথবা ওইটা মাথায় না রেখেই সামনের দিকে চলতে থাকি। তাহলে এটা তো আসলে একটু সতর্ক থাকা দরকার আমাদের যারা স্টুডেন্ট ভিসা অ্যাট লিস্ট এখানে আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ল ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। কেউ যদি ইমিগ্রেশন ব্রিচ করে ইভেন ইফ সে তার 10 ইয়ার্স লাইফ টাইমে যদি 1 আওয়ারও যদি ব্রিচ করে এবং কেস ওয়ার্কার যদি আসলে ভেরি স্ট্রিক্ট অ্যাঙ্গেলে বা স্ট্রিক্ট মেন্টালিটি নিয়ে অ্যাপ্লিকেশনটা দেখে হয়তো তাকে রিফিউজ করে দেবে। আবার দেখা যাবে যে না, ঠিক আছে, কেস ওয়ার্কারটা ইজ রিজনেবল অর হি ওয়ান্টস টু অ্যাপ্লাই হিজ ডিসক্রিশনারি পাওয়ার, সো হয়তো সে এই জিনিসটা ইগনোর করবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল বলি, যেটা মোস্ট রিসেন্টলি যে ঘটনাটা আমরা ফেস করছি, আমরা স্কিল ওয়ার্কার নিয়ে, ঠিক আছে, 5 ইয়ার্সের রুটে যে স্কিল ওয়ার্কার এসেছে, অনেকেই কিন্তু এখানে এসেছেন, আসার পর কিন্তু কাজ করছেন না বা কাজ পাচ্ছেন না, ঠিক আছে। সো তারা মনে করছে যে 5 ইয়ার্স পর অ্যাকচুয়ালি তারা সেটেলমেন্টে পেয়ে যাবে। তারা কিন্তু দেখাচ্ছে এমপ্লয়ার কোনো ট্যাক্স পে হচ্ছে না, তার কোনো ট্যাক্স কন্ট্রিবিউশন হচ্ছে না HMRC-তে। আসলে কিন্তু ঘটনাটা এরকম না। ঘটনাটা হলো যে সে এখানে কিন্তু অ্যাগ্রিড যে সে স্পন্সর আন্ডারে কাজ করবে, ঠিক আছে, এবং তার এগেনস্টে ট্যাক্স পে হবে, ঠিক আছে। গভর্নমেন্ট কিন্তু ডিপ্রাইভ হচ্ছে তার ট্যাক্স পে থেকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের স্কিল ওয়ার্কারে যারা এসেছেন তাদের কিন্তু এই জিনিসগুলো কমপ্লাই করতে হবে। এটা আসলে ছেড়ে দেওয়ার মতো বিষয় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম 5 ইয়ার্স পর দেখা যাবে যে তার ভিসা রিফিউজ বিকজ জাস্ট ইমিগ্রেশন ব্রিচ। এখন তো দেখা যাচ্ছে স্কিল ওয়ার্কার প্রসঙ্গটা যেহেতু আসলোই, যে স্কিল ওয়ার্কার ভিসা যারা এসেছে তারা হয়তো কাজ করতে চাচ্ছে, তাদের এমপ্লয়ার তাদেরকে কাজ দিচ্ছে না, সেক্ষেত্রে তারা কি করবে? ভাইস ভার্সা সিচুয়েশন যেটাই হোক, যদি এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি হলো সে যদি কাজ দিতে না পারে তার কাজ উইথড্র করে ফেলা, ঠিক আছে। কাজ উইথড্র করে ফেলা মানে তখন হয়তো তার যে স্পন্সর স্কিল ওয়ার্কার হিসেবে এসেছে তাকে 60 ডেজ লেটার দেওয়া হবে, সে অন্য জায়গায় কাজ খুঁজে নেবে অথবা অন্য কোনো স্পন্সর খুঁজে নেবে। বাট ল ইজ ভেরি ক্লিয়ার। স্পন্সর যেহেতু স্পন্সর কিন্তু এই আমরা যে কস্ট বলি, কস্টটা কিন্তু ইটসেলফ ইজ অ্যান অ্যাগ্রিমেন্ট। স্পন্সর কিন্তু বলেছে যে আমি 39 আওয়ার্সের জব দিব। যদিও এই ম্যাটারটা আসলে লিটিগেশন ম্যাটারে যায়, এমপ্লয়মেন্ট ল ম্যাটারে যায়, আমরা ইমিগ্রেশনের সাথে অতভাবে কনফ্লিক্ট হয় না, বা ইমিগ্রেশনে এটা ফোর্সিবিলিটি কতটুকু এটা একটা কোশ্চেন রয়ে যায়। বাট যে জিনিসটা হলো যে এটা কিন্তু বোথ পার্টি অ্যাগ্রিড, এবং হোম অফিসের কাছে অ্যাগ্রি করেছে এমপ্লয়ার যে আমি 39 আওয়ার্সকে জব দিব। সো এমপ্লয় ইজ অলসো ইজ এ কাইন্ড অফ রেসপন্সিবিলিটি। অ্যান্ড এমপ্লয় যদি নাই দিতে পারে, ঠিক আছে, আপনি হয়তো জানেন যে এমপ্লয়মেন্ট লতে যদি 1 ইয়ারের বেশি না হয় তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট ল রাইটটা অতভাবে অ্যাক্সেস করা যায় না, ঠিক আছে। যে কোনো এমপ্লয়ার 1 উইক নোটিসে তাকে স্যাক করে দিতে পারে বা রিজাইন করাতে পারে। সো এই জায়গাগুলোতে আমরা আসলে ইমিগ্রেশন লর দিক দিয়ে আমরা আসলে স্পন্সরকে আমরা অতটুকু ইনফোর্স করতে পারবো না। বাট আবার এমপ্লয়মেন্ট ল বা লিটিগেশনে যদি যাই, ইটস এ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হিসেবে যদি নেওয়া হয় এবং এটা যদি কোর্টে নেওয়া হয় তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু স্পন্সররাও কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কারণ হলো এখানে অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেন্ট যখন এই দেশে আসে তার কিন্তু ফ্যামিলি থাকে, তার একটা হোপ থাকে, লাইফের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তার একটা ফিউচারের চিন্তা করে একটা এগ্রিমেন্টের ভিত্তিতে কিন্তু এসে যায়। এটা কিন্তু নর্মাল যারা আমরা মনে করেন যদি কোথাও কাজ করি, ঠিক আছে, ওখানে আমাকে স্যাক করে দিল বা 1 উইক নোটিসে চলে দিয়ে দিল, আমার জন্য হয়তো এমন কোনো এফেক্ট পড়বে না, হয়তো সামান্য এফেক্ট পড়বে। বাট একটা মানুষ যখন তাকে নিয়েই আর আসা হয়েছে এই দেশে, যে তাকে শেফ হিসেবে নেওয়া হবে, তাকে অফিস ম্যানেজার হিসেবে নেওয়া হবে বা তাকে অন্য কোনো পজিশনে নেওয়া হবে, হি অর শি হ্যাজ স্পেন্ড এ লট অফ টাইম অ্যান্ড তার এফোর্ট প্রোভাইড করা হয়েছে টু ডু দিস জব প্রপারলি। ওই সময় যদি এই স্পন্সর যদি এরকম না করে, অবভিয়াসলি আমাদের স্কিল ওয়ার্কার যারা আছে তারা কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম বটম লাইন হলো, যদি জব না থাকে
নিয়ম হলো যে আপনার তাকে আমি স্পন্সর, আমি যদি আমার এমপ্লয়িকে আমি না দিতে পারি, এবং যেহেতু আমি হোম অফিসকে আমি নোটিস করে বা কনফার্ম করে এসেছি, সো আমার উচিত বা স্পন্সরের উচিত এটা উইথড্র করে দেওয়া। এই প্রসঙ্গে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। এখন দেখা যাচ্ছে যে কিছুদিন আগে নতুন ল আসলো যে সাপ্লিমেন্টারি যে জবটা সেটা যে কোনো সেক্টরে করতে পারবে। যদিও এটা মোটামুটি এখন ক্লিয়ার সবাই যে এটা সব কাজ করতে পারবে না, সব সেক্টরে করতে পারবে কিন্তু সব কাজ করতে পারছে না যদি না সেটা এসওসি কোডের আন্ডারে না হয়। কিন্তু অনেকের যেমন কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে এসেছে, তাদের কোম্পানি কিন্তু 40 আওয়ার জব দিচ্ছে না, হয়তো কম দিচ্ছে অথবা কাউকে দিচ্ছেই না। সে কি 20 আওয়ার্সের বেশি অন্য কোম্পানিতে করতে পারবে কিনা, যেহেতু তার কোম্পানি কোনো জব দিচ্ছে না? এটা আসলে কোনো এক্সকিউজের কোনো জায়গা নেই, ঠিক আছে? তার কোম্পানির 39 আওয়ার্স বা 37 আওয়ার্সের জব কমপ্লিট করার পরে সে 20 আওয়ার্স কাজ করতে পারে, সেখানে 20 আওয়ার্সের বেশি কাজ করার কোনো অ্যাকসেপ্টেন্স নাই। আর একটা মানুষ আসলে 60 আওয়ার্সের বেশি কাজ করতেও পারে না। না, ধরেন তার অরিজিনাল যে হ্যাঁ, আমি কোম্পানি বুঝতে পেরেছি, হয়তো সেটা কোনো কাজই সে দিচ্ছে না, হয়তো তার মেইন কোম্পানিতে কাজ পাচ্ছে না, সে এখন অন্য জায়গায় কাজ করছে। নো, ইটস নট লাইক। সেটাও তার সেটেলমেন্টে গিয়ে হ্যাঁ, এফেক্ট করতে এটাও তার পারে। সেটেলমেন্ট। আর এখন সবচেয়ে বড় কথা হলো যে হোম অফিস হ্যাভ অ্যাক্সেস টু HMRC। ইফ দে ওয়ান্ট দে ক্যান অ্যাক্সেস টু দিস অল ইনফরমেশন, এন্ড ইটস রিয়েলি ভেরি ইজি ফর দ্য হোম অফিস টু গেট অল দিস ইনফরমেশন। সো কেউ যদি মনে করবে যে চোখ বন্ধ করে যে আচ্ছা আমার কিছু হবে না, সে ভুল একটা ভ্রান্ত ধারণার ভিতর আছে। আর আসলে যেটা হয় যে আমাদের কমিউনিটিতে আসলে ইমিগ্রেশন ইজ এ ফ্যাক্ট। আমরা যেটা করি, আমাদের কমিউনিটির মানুষটা কি করে, প্রপার সলিসিটর বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের কাছে না যে মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, বন্ধুর কাছে কোশ্চেন করে তারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে। আর একটা সবচেয়ে বড় একটা প্রবলেম হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যায় যে লোক তার কোনো ব্যাকগ্রাউন্ডে নেই, লিগ্যাল ব্যাকগ্রাউন্ড বা তার লিগ্যাল প্রফেশনে নাই, অথবা সে হয়তো সামান্যভাবে কোনো একটা প্রফেশনের সাথে ইনভলভ, সে হয়তো দেখা যায় বিভিন্ন ইনফরমেশন দিয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটির মানুষদের এবং ইভেন ইনফরমেশনগুলো কিছুটা খণ্ডিত হয়, যে আংশিক ইনফরমেশন হয়, একবারে ইন ডিটেইলস হয় না। হয়তো কেউ দেখা যাচ্ছে যে ওই ইনফরমেশনটা দেখে যদি গুগল করে অথবা হোম অফিসের গাইডেন্সগুলো দেখে, সেখানে গেলে কিন্তু সবটা লাভ পাওয়া যায়। সেটা না দেখে না বুঝে আমরা অনেক ডিসিশন নিয়ে ফেলতেছি, অনেক অ্যাপ্লিকেশন করে ফেলতেছি, সেক্ষেত্রে সাফারার হয় পরে অ্যাপ্লিকেন্ট। সাফার হয়। যেটা হয় যে আসলে আমি আমার কমিউনিটির মানুষকে সবসময় বলি যে আপনারা ঠিক আছে, আপনারা হয়তো এত কনফিডেন্স পাচ্ছেন না, আপনারা প্লিজ যে লোক জানে না তার কাছে জিজ্ঞেস করতে যেন না। যে লোক জানে, একটা সলিসিটর, ইমিগ্রেশন সলিসিটরের কাছে যান, একটা ওএসসি লয়ারের কাছে যান, আপনি যে তার কাছে তার কনসালটেন্সি ফিটা দেন, ঠিক আছে, দিয়ে প্রপার ইনফরমেশনটা আপনি নিয়ে আসেন, ঠিক আছে? প্রপার ইনফরমেশন নিয়ে, যেমন মনে করেন আমি একদম সিম্পল একটা বলি আমার জীবনের অভিজ্ঞতা। সো আমার পরিচিত সে একজন সলিসিটরের কাছে গিয়েছে, যে জিজ্ঞেস করেছে ভাই আমি তো 10 ইয়ার্স এখানে থেকেছি, তো আমি কি লং রেসিডেন্স পাবো কিনা? তো সে বলেছে জাস্ট লাইক জেনারিক, লাইক অল অফ এ সাডেন একটা মানুষ এসে জাস্ট খেলতে দেবো, বলে কি হ্যাঁ রুল তো এরকমই আছে, পাওয়ার তো কথা 10 ইয়ার্স ওটা। তো ওই ছেলেটা কি করলো, ওই ছেলেটা কিন্তু ওটার উপর রিলাই করে সে অ্যাপ্লাই করলো। সে কি করলো, অ্যাকচুয়ালি স্পেসিফিক ইনফরমেশন যেটা আপনি ডিসক্লেমারটা দিলেন, আমরা যে আজকে এখন কথা বলছি, ঠিক আছে, আমরা কিন্তু জেনারেল ইনফরমেশন প্রোভাইড করছি, আমরা কোনো স্পেসিফিক মানুষকে টার্গেট করে বা তার পার্সপেক্টিভে আমরা কথা বলছেন। ইভেন ইফ কেউ যদি আমাদের প্রশ্নও করে, আমরা কিন্তু এভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি যাতে আরও 100 মানুষ, 200 মানুষ বা আমাদের যতগুলো ভিউয়ার্স আছে তারা যাতে জিনিসটা বুঝতে পারে, ঠিক আছে? সো ওই যে আমাদের ওই পরিচিত লোকটা, সে একজন সলিসিটারের জাস্ট ডোরে যে জিজ্ঞেস করলো ভাই 10 ইয়ার্স, আমি তো 10 ইয়ার্স হয়ে গেছে, আমি কি আইএলএ অ্যাপ্লাই করতে পারবো? তো লয়ার তো ঠিকই বলেছে, হ্যাঁ তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখন লয়ার তো জানে না ভাই, সে তো ইমিগ্রেশন ভিতরে রেখে এসেছে বা কেসের ভিতরে কি আছে, ঠিক আছে, লয়ার তো জানে না। এখন সেই লোক অ্যাপ্লাই করার পর তার রিফিউজ হচ্ছে, রিফিউজ হওয়ার পর বলে কি ভাই আমি তো আপনার কাছে এই সলিসিটরের কাছে গিয়েছিলাম, উনি তো বলছে 10 ইয়ার্স। আরে ভাই উনি তো ঠিকই বলেছে, ঠিক আছে, উনি তো আসলে ইনফরমেশন, প্রত্যেকটা কেস তো আসলে ডিফারেন্ট। আমাদের কমিউনিটিতে আরেকটা জিনিস ইজ টোটালি ডিফারেন্ট। জি, আমাদের কমিউনিটিতে আরেকটা জিনিস খুব লক্ষণীয় যে ওভার দ্য ফোন অ্যাডভাইস, যে 2-4-5 মিনিটের ভিতরেই অ্যাডভাইস পেতে চায়, ভাই একটু ইনফরমেশন জানতে চাই। আরেকটা হলো আমার অমুক বন্ধুর হয়েছে এভাবে, আমিও মনে হবে আমারটা এভাবে করলেই হবে। এটা আসলে আমাদের, আপনি এই বিষয়ে আসলে কি কমেন্ট করতে চান? আমাদের কমিউনিটির লোকদের জন্য একটু সচেতন হওয়া দরকার। এটা অনেস্টলি স্পিকিং এটা আমার একটা বিরক্তিকর প্রশ্ন। কেউ যখন আমাকে এই প্রশ্নটা করে যে ভাই আমার ওই বন্ধুত্ব হয়েছে, আমারটা কেন হচ্ছে না? আমার বন্ধু তো ওইটা বলেছে, ওরটা হয়েছে, আমারটা কেন হচ্ছে না? ভাই একটা জিনিস মনে রাখবেন, ইমিগ্রেশন বা যে কোনো জিনিস হচ্ছে কনফিডেন্সিয়াল ম্যাটার। কেউ আপনাকে সুন্দর করে সব কথা আপনার বলবে না। সে জাস্ট চুম্বক অংশটা যেটা দিয়ে আপনি কনফিউজড হয়ে যান, সে ওই কথাটাই বলে জেনারেলি। হ্যাঁ, কিছু ভালো মানুষ আছে তারা হয়তো ফুল কথাগুলো বলে, ঠিক আছে, বাট এটা পার্সোনাল ইনফরমেশন। আপনি যদি ইভেন আমাকেও জিজ্ঞেস করেন আমার ইমিগ্রেশনের কি, এটা আমি আপনাকে বলবো না, বিকজ ইটস মাই কনফিডেন্সিয়াল ম্যাটার। মি অ্যান্ড হোম অফিস উড কাম টু নো ইউ আর নট পার্ট অফ ইট। আমি হয়তো জাস্ট খালি চুম্বক অংশটা আপনাকে বলবো, বিকজ যাতে আপনি যাতে টেনশন করেন বা স্ট্রেস করেন, ও আচ্ছা ভাইয়ের তো হয়ে গেছে, আমার কেন হবো না? বাট অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। আর কারোর সাথে কারো কম্পেয়ার করার কোনো কিছু নাই। এটা এভরি অ্যাপ্লিকেন্ট হ্যাজ এ ডিফারেন্ট মেরিট, ঠিক আছে, এবং দেয়ার ওন মেরিট আছে। তার মেরিটের সাথে আপনার মেরিট কম্পেয়ার করে হোম অফিসকে কখনো লেখা যায় না যে ভাই উনারকে দিয়েছেন আমাকে কেন দেয়। এটা আসলে সম্ভব না। এটা টোটালি ভেরি লে টাইপের কোয়েশ্চেন, লে টাইপের কনসার্ন এবং ভেরি লেম টাইপের থিঙ্কিং। সো এইভাবে থিঙ্কিং করলে অ্যাকচুয়ালি জিনিসটা হবে না।
তাহলে মুফতি ভাই 10 ইয়ার্সের অ্যাপ্লিকেশনের জন্য তাহলে একদম আপনি যদি চুম্বক অংশগুলো বলেন যে কোন জিনিসগুলো অ্যাপ্লিকেন্টের মাথা রাখা উচিত যখন সে 10 ইয়ার্স লং রেসিডেন্স অ্যাপ্লিকেশন করবে, একদম সংক্ষেপে যদি মুদ্রা আমি কথা বলি হিসেবে 10 যদি ইয়ার্সের বলেন। রুটে যারা যাবেন তারা কিন্তু আগে থেকেই বুঝতে পারে বিগিনিং এ, যেমন প্রাইভেট লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম, ঠিক আছে, প্রাইভেট লাইফে আড়াই বছর করে যারা পায় জি। তারা হয়তো 10 ইয়ার্সের রুটে যায়। স্টুডেন্টে এখন যাওয়া খুব ভেরি ডিফিকাল্ট, বাট 10 ইয়ার্স রুটে একটা জিনিস কিন্তু আপনি দেখেন, আমরা 10 ইয়ার্স রুটে কথা বলছি, বাট 10 ইয়ার্স রুটের কিন্তু ওই স্কোপটা কিন্তু এখন খুব কম, তাই 10 না? ইয়ার্স ধরে এখানে 10 লফুল years ধরে রেসিডেন্সে এখানে থাকা। একটা স্টুডেন্ট বা একটা অন্য কোনো ওয়ে তো আসলে কিছু না। আর প্রাইভেট লাইফ ইন দ্য ইউকে যারা প্রাইভেট লাইফে যারা অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে বিটিসি ডিপেন্ডেন্ট প্রাইভেট লাইফে যারা ডিসকিশন লিভ টু রিমেন আড়াই বছর করে, তাদের জন্য কিন্তু আসলে ওই জিনিসটা অ্যাপ্লিকেবল হয় না, বিকজ তাদের ইমিগ্রেশন কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি মেইনলি হয় যারা অন্য ক্যাটাগরিতে আসে, মেইনলি আমি ফোকাস করে বলতে যদি হয় যে স্টুডেন্ট ক্যাটাগরিতে বা যারা আসে, বাট অ্যাকচুয়ালি 10 ইয়ার্স অ্যাকচুয়ালি এভাবে থাকা বা হওয়া সম্ভব বর্তমান হয় না। প্রেক্ষাপটে খুবই বর্তমান tough। প্রেক্ষাপটে ইটস নট ফ্যাকচুয়াল, বাট আমরা যে লয়ার আমাদের জানতে হবে, আমাদের দর্শকদের বলতে হবে, তাই বলছি। তো যাই হোক, 10 ইয়ার্স রুটে যারা আসবে তারা অবশ্যই মেক শিওর করবে যে তারা যাতে কখনো ওভারস্টে না হয়, কখনো যাতে ইমিগ্রেশন ব্রিচ না করে, এবং তারা যখনই যা করবে তাদের ভেরি কনসার্ন, বিকজ আপনি 10 ইয়ার্স স্পেন্ড করলেন, আপনি এত টাইম এবং জীবনের অর্থনৈতিকভাবে এত ক্ষতিগ্রস্ত হলেন, তারপর যদি আপনি লাস্টে যে দেখেন যে অ্যাপ্লিকেশন রিফিউজ হবে, এটা কিন্তু খুবই দুঃখজনক হয়ে যাবে। এবং ফিজও তো অনেক ইনক্রিজ করা হয়েছে, এবং ফি ওভার কোনো ফি ওয়েভারের কোনো সুযোগ নেই। পাশাপাশি যদি আপনি সুপার প্রায়োরিটিতে যেতে চান 1000 পাউন্ডস পে করতে হবে। ইটস লট অফ মানি। ধন্যবাদ মুফতি ভাই। আমার মনে হয় 10 ইয়ার্স নিয়ে আমাদের আলোচনা যথার্থই হয়েছে এবং আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনি যদি এবার একটু 20 ইয়ার্স নিয়ে কথা বলেন, যে 20 ইয়ার্সটা আসলে আমরা জানি যে এখানে কেউ যদি কোনো ইমিগ্রেশন ব্রিচ করে অথবা যদি ওভার স্টেয়ার হয়ে যায় অথবা অন্য কোনোভাবে যদি থাকে, তাহলে 20 ইয়ার্সের মাধ্যমে তাকে এখানে সেটেল হতে হয়। আমরা সেটাতে যাওয়ার আগে একটি কল নিয়ে নিচ্ছি। আমাদের দর্শক একটি কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো দর্শক, আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথা থেকে বলছেন এবং আপনার ভাই, প্রশ্নটি? আমি বার্মিংহাম থেকে বলছি। জি বলুন, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। আমি একটা জিনিস জানতাম, ম্যাডাম, আমি লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট করতাম পারছি না, আমার ইনডিপেন্ডেন্ট লিভ আছে। জি। এখন আমি পারতাম পারছি না আর কি, আমার কিতা করতাম পারি। আপনার বয়স কত? বয়স মনে করবো এখন 60। আপনার অন্য কোনো সমস্যা আছে? মানে আপনি Medical? কেন পাস করতে পারছেন না? কোনো ডিসেবিলিটি অথবা এনি কাইন্ড অফ আমি প্রবলেম? পড়াতাম একটু আর কি, আমার পুরাই না আর কি। জি, আপনার আর কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে কিনা বলেন, তাহলে আমরা না, আর চেষ্টা কিছু করব না, আপনার। আমার জি। ওগো আর কি। জি, আপনি আমাদের সাথেই থাকুন। জি মুফতি ভাই, আপনি যদি আমাদের ধন্যবাদ। দর্শকদের- আপনি যথাযথ প্রশ্ন করেছেন আসলে, কারণ আপনি জানেন ম্যাটারটা কি আসলে। 65 ইয়ার্সের বেশি যদি কেউ থাকে তাহলে তার সে এক্সাম, অথবা যদি মেডিকেল কন্ডিশন থাকে তাহলে সে এক্সাম, আদারওয়াইজ কিন্তু সে এক্সাম না। তার যদি ইনডিফিনিট লিভ টু রিমেন, উনি কি বলেছেন, ওনার ইনডিফিনিট লিভ টু রিমেন হয়েছে, তো তাকে আসলে আইদার তাকে 65 পর্যন্ত ওয়েট করতে হবে, অথবা তার যদি কোনো গ্রাউন্ড থাকে মেডিকেল রিজনে যে সে অ্যাকচুয়ালি ইনক্যাপাবল টু পাস দ্য এক্সাম, ঠিক আছে, এরকম যদি কোনো সার্টিফিকেট, এবং সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি এমন কোনো সার্টিফিকেট বা লেটার হলে হবে না, স্পেসিফিক ইনফরমেশন থাকতে হবে যে কেন আসলে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা লাইফ ইন দ্য ইউকে পাস করতে পারে, এরকম যদি জিপি থেকে লেটার নিতে পারে তাহলেই সে আপাতত পারতে পারে, এখন পারতে পারবে। অথবা যদি সে না পারে এটা, তাহলে তাকে 5 ইয়ার্স আসলে ওয়েট করতে হবে, 5 ইয়ার্স ওয়েট করে তাকে 65 এর পরে হয়তো তো থ্রেশহোল্ড হলো 65 ইয়ার্স ওল্ড, 65 ইয়ার্স এর আগে সম্ভব অথবা না। মেডিকেল রিজন আছে আপনার। জি। আশা করি দর্শক আশা করি আমাদের অতিথি যে অ্যান্সারটি দিয়েছেন আপনি বুঝতে পেরেছেন। জি, আমরা যে আলোচনা ছিলাম যে 20 ইয়ার্সের যে রেসিডেন্স আমরা বলি, যে 20 ইয়ার্স ধরে কেউ যদি ইউকেতে থাকে তাহলে সে এখানে একটি লিভ টু রিমেইন পেয়ে থাকে, যদিও সেটা সেটেলমেন্ট না, সেটা 2.5 ইয়ার্সের করে দিয়ে থাকে এবং সেটা আবার 10 ইয়ার্স দেওয়ার পরে সেটেলমেন্ট। তো এই ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টস দরকার অথবা কি প্রিপারেশনটা লাগবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য? কারণ আমরা অনেক সময় দেখি যে আমাদের 20 ইয়ার্সের পরে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলি, যে অনেক ডকুমেন্টস পাওয়া যায় না, অথবা কোথায় কোন অ্যাড্রেস ইউজ করছে সেটা অনেক সময় বলতে পারে না, কারণ 20 ইয়ার্স পরে অনেক কিছু ভুলে যায় আসলে। সো সেক্ষেত্রে আসলে কি ডকুমেন্টস তাদের কালেক্ট করা দরকার, অথবা কিভাবে তার প্রিপারেশনটা নেওয়া দরকার? আসলে আমরা 10 ইয়ার্স নিয়ে আলোচনা করেছি, বাট 10 ইয়ার্স হচ্ছে আসলে 20 ইয়ার্সের মানুষের কমিউনিটির ভিতরে আমাদের ইনভলভমেন্টটা বেশি বা আকর্ষণটা বেশি, কারণ তারা কোনো না কোনো স্টেজে যে ইলিগাল হয়ে যায়। তো 20 ইয়ার্স রুটটা হলো অ্যাকচুয়ালি যারা ওভারস্টে বা ইলিগাল হিসেবে এখানে আছেন, বাট 20 ইয়ার্স পরে তার হোম অফিস তাদেরকে একটা লিভ টু রিমেন দেয়। এখানে একটা কমন একটা মিস্টেক যেটা মানুষের মানে অনেকের এই ভ্রান্ত ধারণা যে 20 ইয়ার্স পর তার ইনডিফিনিট লিভ টু রিমেন পায়।
আসলে কিন্তু তারা ইনডিফিনিট লিভ টু রিমেন না। এই অ্যাপ্লিকেশনটা আসলে ডিসক্রিশনারি লিভ টু রিমেন হয়। ডিসক্রিশনারির মাধ্যমে আড়াই বছর করে আরও 10 বছর থাকার পর তখন কিন্তু সে ইনডিফিনিট লিভ টু রিমেনের জন্য ক্যাপাবল হবে। সো আমাদের অনেক কমিউনিটির অনেক মানুষের ধারণা যে 20 ইয়ার্স থাকলে মানে ইনডিফিনিট লিভ টু রিমেন পাওয়া যায়, বাট অ্যাকচুয়ালি ইটস নট দ্য কেস। 20 ইয়ার্স পর সে লিভ টু রিমেন পাবে, ডিসক্রিশনারি লিভ টু রিমেন। আড়াই বছরকে 10 বছর থাকার পরে তার মানে আরও 3 টার্মস তাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যেহেতু এটা ডিসক্রিশনারি লিভ টু রিমেন, ঠিক আছে, হোম অফিস কিন্তু এনি স্টেজে এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিতে পারে। এক সেকেন্ড কথা, 20 ইয়ার্স রুটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোহা ভাই আপনি আমার সাথে হয়তো অ্যাগ্রি করবেন, যেটা হলো যে 20 ইয়ার্স রুটে যেটা সবচেয়ে ফার্স্ট এবং ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো ইম্পর্টেন্ট টু প্রুভ, যেটা হোম অফিস বিশ্বাস করতে চায় না, যে কবে এন্ট্রি ইন দ্য ইউনাইটেড কিংডম। ঠিক আছে, 20 ইয়ার্স রুটে যারা হয়তো বাই প্লেন এসেছে, বাই এয়ারপোর্ট ক্রস করে আসছে, হয়তো তাদের কাছে ডকুমেন্ট থাকে। বাট আমরা অনেক ক্লায়েন্ট ফলো করি যা ক্লায়েন্ট আসে যাদের আসলে কোনো ডকুমেন্টই নেই। তো তারা তখন আসলে হোম অফিসকে বললো, সে হয়তো বলছে যে 2004 বা 2003-তে এসেছে, বাট সে কোনো এভিডেন্স দিতে পারছে না। ঠিক আছে, হয়তো বা সে অনেক সময় হারিয়ে ফেলেছে, আপনি যে কথাটা বললেন, হারিয়ে ফেলেছে, পাসপোর্ট হারিয়ে যায়। অনেকের কমিউনিটির ভিতরে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ভিজিটার ভিসাতে এসে বা কোনোভাবে ইউকেতে ঢুকে তার পাসপোর্টটা ছিঁড়ে ফেলে দেওয়ার। ঠিক আছে, এই যে একটা ভুল করলো, এই ভুলটা 20 বছর পরে আসলে সে সাফারটা করে, যেটা আমি আপনি জানি আসলে। সো 20 ইয়ার্স রুটে যারা আসবে তাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যদি বাই প্লেনে আসেন, হিথ্রো এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্টে আসেন, ইউ মাস্ট হ্যাভ এ টিকিট। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট। 20 ইয়ার্স রুটে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গাটা ধাক্কায় আমরা এটাই খাই। তারপর যদি আপনি এনএইচএসে যদি রেজিস্টার করা থাকেন, ইউ গো টু দ্য জিপি, গেট দ্য মেডিকেল হিস্ট্রি। ঠিক আছে, তো আমরা কি করি আসলে, আমাদের কমিউনিটির মানুষরা কি করে, যখন দেখা যায় যে এই জিনিসগুলো তারা এভিডেন্স দিতে পারে না, সে বলে কি, ভাই আমার মামাতো ভাইয়ের সাথে আমি ছিলাম, আমার মামাতো ভাইটা লেটার লিখে দিবে যে আমি 2003 থেকে আমি ইংল্যান্ডে আসছি। আমার এক হুজুর আছে বা আমার ওই পরিচিত মানুষ আছে, প্রফেশনাল মানুষ আছে, সে লিখে দিবে। ভাই সে লিখে দিবে ইজ ফাইন, হয়তো সে উইটনেস স্টেটমেন্ট দিচ্ছে, সে স্টেটমেন্ট অফ ট্রুথ দিচ্ছে, ঠিক আছে, টু দ্য বেস্ট অফ হিজ নলেজ, বাট এই এভিডেন্সটা কিন্তু অত ওইভাবে, ঠিক আছে, এটা ভ্যালিড না। আর যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো অর্গানাইজেশন থেকে, যেমন এনএইচএস বলেন বা টিকিট এজেন্সি বলেন বা ফ্লাইট এজেন্সি বলেন, ফ্লাইট টিকিট বলেন, আপনি এই জিনিসগুলো থেকে আপনি প্রুভ না করতে পারেন, তারপর ওখান থেকে শুরু করে তারপর দেখা যায় যে আপনারা টাইম টু টাইম বিভিন্ন এভিডেন্সগুলো যেগুলো আছে, কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, এই এভিডেন্সগুলো কোথায় কোথায় আপনি ঘুরেছেন, ঠিক আছে, সে এই এভিডেন্সগুলো যদি আপনি আস্তে আস্তে ক্রিয়েট করেন, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল করা যায়। তো হবে আপনি আমার সাথে অ্যাগ্রি করবেন যে এই 20 ইয়ার্স রুটের অ্যাপ্লিকেশনটা করতে কিন্তু আমাদের লয়ারদের অনেক কষ্ট হয়। না, ডেফিনেটলি এটা আসলে 20 এটা আসলে ইয়ার্সের প্রুফ অনেক করা ইজ প্রুভ করা, ভেরি হ্যাঁ। ইম্পসিবল ব্যাপার। আর আরেকটা যেটা প্র্যাকটিস লাইফে আমি যেটা ফিল করেছি বা দেখেছি, সেটা হলো যে আমি ইভেন ইফ আমার নিজের একটা ক্লায়েন্টের কথা বলি, সে আসলে এসেছে 2000-এর দিকে, নাও ইজ 2024, সো 24 ইয়ার্স তার হয়ে গেছে। বাট যেটা হয়েছে যে তার কাছে কোনো ডকুমেন্ট বা ইনফরমেশন নাই যে সে অ্যাকচুয়ালি 20-তে ইউনাইটেড কিংডমে ঢুকেছে। 2000-এ সে ইউকেতে ঢুকেছে। এখন কি হচ্ছে, তার এখন কি এভিডেন্স, তার এভিডেন্স হলো 2004-এ তাকে একবার পুলিশ, ইমিগ্রেশন পুলিশ তাকে ধরেছিল এবং সে ইমিগ্রেশন কন্ট্রোলে ছিল বা পুলিশ অফিসার আন্ডার কাস্টাডিতে ছিল। সো তখন থেকে তাকে কিন্তু এখন প্রুফ করতে হচ্ছে যে অ্যাকচুয়ালি সে 2004 থেকে 2024 পর্যন্ত সে ইউনাইটেড কিংডমে আছে। সো এই যে জিনিসটা, সে কিন্তু আরও 4 বছর লস করলো। আর এই 20 ইয়ার্সের রুট একটা যেটা হলো, মানে এটা বিইং এ লয়ারের বাইরে একটু এক্সটেন্ড আমি কথা বলি। ভাই দেখেন, একটা মানুষ ইউনাইটেড কিংডমে আসে, সে তো 5 বছরে আসে না, 5 বছর বয়সে আসে না, সে হয়তো 20-25 ইয়ার্স ওল্ডে আসে, তারপর সে এখানে ইলিগাল হয়ে যায়। তারপর এই লোকটা যদি আবার দেখা যায় তার কাগজপত্র বিগিনিংয়ে না থাকে, সো দেখা যাবে সে 50 বছর বয়সে সে যে ডিসক্রিশনারি লিভ টু রিমেন 2.5 বছরে পাচ্ছে। এই 2.5 বছর পাওয়ার পর কিন্তু আরও তাকে 10 বছর ভাই টাইমটা স্পেন্ড করতে হবে। মানে অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে যে একটা মানুষ আসলে তার মানে একটা লং টাইম, যেখানে যখন তার আসলে নিজেকে এস্টাবলিশ করার কথা বা নিজেকে সাকসেসফুলের জায়গা বা নিজেকে এস্টাবলিশ করার যে সার্টেন গুড টাইম বা বেস্ট টাইম অফ দ্য লাইফ, কিন্তু সে স্পেন্ড করে দিচ্ছে এই অযথা এই কাজে। ঠিক আছে, তখন দেখা যায় একটা মানুষ আসলে 40 বছর 50 বছর পরে যে ডিসক্রিশনারি লিভ টু রিমেন কি হবে আসলে, হোয়াট হি অর শি ক্যান এক্সপেক্ট ফ্রম দেয়ার লাইফ। সেখানে তো আরো অনেকগুলো অবস্টাকল রয়েছে, তার ফ্যামিলি নিয়ে আসতে পারবে না, তারপরে পাবলিক ফান্ডে যেতে পারতেছে না, তেমন কোনো কিছুই আসলে, জি 2.5 বছর পর ভিসা এক্সটেন্ড করার সময় দেয়ার ইজ এ চান্স ইট মাইট বি রিফিউজড। তো জিনিসটা এরকম। তো আমি যেটা সবসময় বলি আসলে মানুষদেরকে, ভাই আপনারা মানে অবৈধ কোনো ওয়েতে এই দেশে না থাকাটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, আসলে জীবন অনেক কিছু করার আছে, ভয় পাওয়ার কিছু নেই। গো ব্যাক টু ইউর প্যাভিলিয়ন অ্যান্ড ডু সামথিং বেটার। আরেকটা জিনিস আমাদের কমিউনিটিতে আমরা দেখি যে যারা কোনো কারণে হয়তো ব্যারিস্টার হয়ে যায়, আনডকুমেন্টেড হয়ে যায়, তারা আর অ্যাপ্লিকেশন করতে ভয় পায়।
তো তাদের জন্য আপনি কি বলবেন? কারণ এখন দেখেছি আমরা অনেক সময়, এখন না শুধু প্রতি বছরই অথবা ১-২ বছর পর পরেই খুব বড় ধরনের ইমিগ্রেশন ক্র্যাকডাউন তৈরি হয়। সরকার অনেক বেশি রেইড দেয় বিভিন্ন জায়গায়, রেস্টুরেন্টে অথবা বিশেষ করে বাসায় ইলেকশনের বাসায় সময়। পর্যন্ত দেয়। হ্যাঁ। তো সেক্ষেত্রে যারা এরকম আনডকুমেন্টেড রয়েছে তাদের জন্য আপনার অ্যাডভাইস কি হবে? তাদের জন্য অ্যাডভাইস হলো ভাই, কোনো না কোনোভাবে ইমিগ্রেশন রুলের ভিতর থাকতে হবে আপনাকে। ঠিক আছে? আপনি কখনোই ভয় পেয়ে ছেড়ে দিলে হবে না। এই যে আমরা 10 ইয়ার্স ছুটে ভাই, আমি বা তোহা ভাই, আমরা কিন্তু ইংল্যান্ড শহরে, ইংল্যান্ডের মাটিতে কিন্তু অনেক কষ্ট করে থেকেছি। ঠিক আছে? অনেক সময় জীবনের এবং অর্থ ব্যয় পড়ালেখার মাধ্যমে কিন্তু আমরা ইউনাইটেড কিংডমে পড়ালেখা করে আমরা নিজেকে এস্টাবলিশ করেছি। সো ইটস এ লং প্রসেস। আপনি ভয় পেয়ে যদি আপনি ব্যাক হয়ে যান, ইটস নট এ সলিউশন। আপনি যদি ডাক্তারের কাছে যদি অপারেশন না করান আর আপনি যদি ওই রোগটা নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু ইটস নট এ সলিউশন। তাহলে এটা আপনার মৃত্যুর ঝুঁকি বাড়ায়। সো আপনাকে যেটা করতে হবে ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই কোনো না কোনো সলিসিটারের সাথে কথা বলেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেন। ঠিক আছে? দেখেন আপনার সলিসিটার কোনো না কোনোভাবে আপনাকে হেল্প আউট করতে পারে কি না। অবশ্যই দেয়ার মাস্ট বি এ সলিউশন বা দেয়ার ইজ এ ওয়ে টু হেল্প ইউ আউট। বাট ইমিগ্রেশনের রুলের ভিতর থাকতে হবে যতটুক সম্ভব, যতটুক থাকা যায়। ইভেন ইফ আপনি অবৈধ হয়ে গেছেন বা ওভারস্টে হয়ে গেছেন, জাস্ট ট্রাই টু সর্ট ইট আউট, ট্রাই টু ডু সামথিং এলস, ট্রাই টু ডু ফাইন্ড ইট অর ইউর ব্যাকগ্রাউন্ড ইন বাংলাদেশ অর ওয়ার ইউ আর ফ্রম, অথবা আপনার ইংল্যান্ডে আপনার পার্সোনাল কী সার্কামস্টেন্সেস, আপনার ফ্যামিলি টাইজ, সোশ্যাল টাইজ, ইকোনমিক্যাল টাইজ আপনার ইউনাইটেড কিংডমে কী আছে, এটা আপনি একজন লয়ারের সাথে কথা বলেন। কথা বলে হয়তো বা লয়ার, যেহেতু তারা কোয়ালিফাইড এবং দে আর রেগুলেটেড, ঠিক আছে, তারা অবশ্যই কোনো না কোনোভাবে আপনার কেসটা বোঝার চেষ্টা করবে এবং আপনাকে হেল্প আউট করার চেষ্টা করবে। বাট অবশ্যই দ্য অ্যান্সার ইজ দ্যাট কোনোভাবে অবৈধভাবে বা কোনো আনটাচড হোম অফিসের সাথে মানে অ্যাপ্লিকেশন ছাড়া কোনোভাবে থাকা উচিত না। বিকজ আপনি যে কথাটা বললেন যে এখন খুব মারাত্মকভাবে হোম অফিস মানে যখন তখন যে কোনো জায়গায় রেড যে দিচ্ছে। কোনো জায়গায় যে কোনোভাবে হতে পারে। আপনারা দেখেন, আমরা যেহেতু ইসলাম প্র্যাকটিস করি, আমাদের হোয়াইট চ্যাপেল স্টেশনে দেখা যায় বা রাস্তার মধ্যে দেখা যায় কিন্তু পুলিশ অফিসাররা কিন্তু লাস্ট উইকে তো সেটা ঘটেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, লাস্ট উইকে আমরা দেখলাম 2-3 জায়গায় এরকম হয়েছে। তারপরে ইভেন যারা আমাদের কমিউনিটির অনেক মানুষ আছে যারা স্কিল ওয়ার্কার ভিসাতে এসেছে, তারা হয়তো দেখা যায় সাইকেলিং করছে, ডেলিভারি করছে। ঠিক আছে? তখন তাদেরকে ধরতে যাচ্ছে, তখন দেখা যায়, আমি এরকমও শুনেছি, ইভেন ইফ আমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলতে বলতে শুনলাম যে তারা অনেক সময় দেখা যায় রং ইনফরমেশন বলে। মানে আপনার নাম একটা, আপনি বলতেছেন আরেকটা, আপনার ডেট অফ বার্থ একটা, আপনি বলতেছেন আরেকটা। ভাই একটা জিনিস সেটা হলো সবসময় সারেন্ডার করবেন, টেল দ্য ট্রুথ। ঠিক আছে? আপনি ভুল করে ফেলেছেন, দ্যাটস ফাইন, এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, নট দ্যাট ফাইন, বাট ইউ উইল বি পানিশড, ইউ উইল গেট পেনাল্টি, বাট ডোন্ট লাই উইথ দেম, বিকজ দে আর ইনস্টিটিউট, দে আর অর্গানাইজেশন। ঠিক আছে? আপনি এই লাইটা যে বললেন, এই লাইটা কিন্তু আপনার জন্য আরেক বিপদ নিয়ে আসবে। এই লাইটা কিন্তু আপনার, যেমন, কারণ এই জিনিসটা একটু এক্সাম্পল আলোচনা করা দরকার। 10 ইয়ার্স এবং 20 ইয়ার্স যেই রুটেই থাকে, আপনি যদি ক্রিমিনালি কনভিক্টেড থাকেন, ইউ আর সেন্টেন্সড, আপনি কিন্তু কখনোই কোনোভাবেই এই দেশে কিন্তু আপনি থাকতে পারবেন না। সো অলওয়েজ টেল দ্য ট্রুথ ইফ ইউ আর বিন কট বাই দ্য পুলিশ। ঠিক আছে? আপনি তাদের ইনফরমেশন দেন, আপনি আপনার ইনফরমেশন হাইড করেন না। হয়তো বা 100 জনের ভিতরে 1-2 জন হাইড হয়ে যায়, ঠিক আছে, বা হয়তো বা 1-2 জন বেঁচে যায়, এর মানে এটা না যে সবাই আসলে বেঁচে যাবে। আর আপনার ইমিগ্রেশনগুলো অবশ্যই ফলো করবেন। আপনি একটি ভালো জিনিসের কথা বলেছেন যে আমরা স্কিল্ড ওয়ার্কার ভিসা এখানে এসেছে অথবা স্টুডেন্ট ভিসা এসেছে, কিন্তু এখন বিভিন্ন ধরনের ডেলিভারির জব করতেছে, যে জবগুলো করার জন্য তারা এলিজিবল না। তো এইসব জায়গায় যদি কেউ কোনো পুলিশ অফিসার যদি তাদেরকে ধরে অথবা ইমিগ্রেশন অফিসাররা যদি তাদেরকে আটক করে, তাহলে তাদের কি করা উচিত? সেখানে আসলে তাদের এখানে যে জিনিসটা বাঁচার আসলে, কতটুকু জায়গা এখানে আছে? আসলে আমরা আসলে সবাই মনে করে কি যে আসলে কেউ কিছু জানে না, বাট অ্যাকচুয়ালি সবাই সব কিছু জানে। জিনিসটা হলো, যেমন একজন মানুষ যখন ডেলিভারি করে, ঠিক আছে, আমিও জানি, আপনিও জানেন, এবং ইটস ইন সোশ্যাল মিডিয়া, অ্যাকাউন্ট বিক্রি করা হচ্ছে। ঠিক আছে? উই নো দিস ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া, যে একজনের অ্যাকাউন্ট, একটা কোম্পানির অ্যাকাউন্ট, আমি নাম বললাম না, এই কোম্পানি, ডেলিভারি কোম্পানি, তার অ্যাকাউন্ট আরেকজনকে বিক্রি করা হচ্ছে 60 পাউন্ড 70 পাউন্ড পার উইক দিয়ে। ঠিক আছে? ওই অ্যাকাউন্ট ইউজ করে দেখা যায় আরেকজন ডেলিভারিটা কাজ করতেছে। তো এখানে যেটা হলো, এই যে আপনি ফার্স্টে কিন্তু একটা ফ্রড কাজ করলেন, ঠিক আছে, সেকেন্ড হলো আপনি যখন পুলিশ অফিসার ধরবে তখন আপনি কি করলেন, রং ইনফরমেশন আপনি প্রোভাইড করলেন, এবং কিন্তু আপনি 2টা ফ্রডের সাথে ইনভলভমেন্ট হয়ে গেলেন। ঠিক আছে? সো এই জিনিসগুলো যাওয়া যাবে না। আর স্টুডেন্টদের, যেমন যেহেতু ডেলিভারি জব বলেন বা অন্যান্য জব বলেন যেটা ব্রিচ অফ ইমিগ্রেশন, ঠিক আছে, আপনি যখন এটা করবেন তখন কিন্তু, যেমন স্টুডেন্টরা কিন্তু সেলফ এমপ্লয়েডে অ্যালাউড না। তো একটা স্টুডেন্ট যদি সে বলে যে আমি সেলফ এমপ্লয়েড, আমি কাজ করছি, ঠিক আছে, তার মানে হি হ্যাজ অলরেডি ব্রিচ দ্য ইমিগ্রেশন। ঠিক আছে? আবার স্কিল ওয়ার্কারের কথা বলে, যে স্কিল ওয়ার্কার, যেমন ডেলিভারি জবটা কিন্তু আসলে স্কিল ওয়ার্কারের কোনো ক্যাটাগরি বা সেকশন কোডে পড়ে না। সো যেহেতু এটা পড়ে না, সো আপনি যখন এই জিনিসটা করতে যাবেন তাহলে কিন্তু ইউ অলরেডি ব্রিচ দ্য ইমিগ্রেশন রুল। তো এই জিনিসগুলো কিন্তু আসলে করা যাবে না। আমি ছোট্ট একটা কোশ্চেন করতে চাই, আমাদের ব্রেকে যেতে হবে, তার আগে আপনি চেষ্টা করবেন অ্যান্সারটা শেষ করতে। যারা এখন স্টুডেন্ট ভিসা এসেছে, অ্যাসাইলাম ক্লেম করেছে, রাইট টু ওয়ার্ক রয়েছে, অথবা স্কিল ওয়ার্কার এসেছে, রাইট টু ওয়ার্ক রয়েছে, তারা কোনোভাবে ডেলিভারি জব করতে পারে কিনা? স্কিল ওয়ার্কে এসেছে, রাইট টু ওয়ার্ক আছে না,
তারা কোনোভাবেই করতে পারেন। এর জন্য আপনি যদি স্টুডেন্ট ভিসাতে যদি তারা অ্যাসাইলামের কথা যদি আসি, স্টুডেন্ট ভিসাতে যদি তারা অ্যাকচুয়ালি অন টাইমে অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন যদি ওভারস্টের পর্যায়ে যাতে না যায়, ওভারস্টের আগেই যদি সে অ্যাসাইলামটা করে, তাহলে অবভিয়াসলি তার 3C লিভ উইল স্টিল রিমেইন। সো 3C লিভ যদি রিমেইন থাকে তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট অবস্থায় কিন্তু সে এই কাজটা করতে পারে না, বাট সে অন্যান্য কাজগুলো করতে পারে যেগুলো অ্যাজ এ ওয়ার্কার হিসেবে সে অ্যালাউড। আবার আপনি স্কিল ওয়ার্কারের কথা বলেন, স্কিল ওয়ার্কারের কিন্তু কোনো কোডে কিন্তু ডেলিভারি জবটা নাই, ঠিক আছে? সো আপনি যদি এটা করেন, অবভিয়াসলি ইউ বিচ দিস ইমিগ্রেশন। এবং এই সিম্পল ওয়ান রিজন মাইট বি এনাফ ফর ইউ, ফর দ্য হোম অফিস টু রিফিউজ ইউর অ্যাপ্লিকেশন। সো আপনি ওখানে একটা ফাইন্যান্সিয়াল গেইন করার জন্য অ্যাকচুয়ালি ডোন্ট ওয়েস্ট অর ডোন্ট রুইন ইউর লাইফ। ধন্যবাদ মুতুয়া, আমাদেরকে একটু বিরতিতে যেতে হবে, আমরা এসে বাকি আলোচনা করব। দর্শক, একটি বিরতির সময় হয়েছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান দি লিগ্যাল শোতে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা ইসলাম চ্যানেল বাংলার স্কাইর পাশাপাশি ফেসবুক পেজ এবং যে ওয়েবসাইটটি রয়েছে ইসলাম চ্যানেল বাংলা, সেখানে সরাসরি দেখে রাখতে পারেন। এই অনুষ্ঠানে আমাদেরকে প্রশ্ন করতে পারেন 0203-874-6784 এই নাম্বারে। দর্শক, আমরা এই অনুষ্ঠানে ইমিগ্রেশনের পাশাপাশি ফ্যামিলি, প্রপার্টি এগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে আলোচনা করছি। সে আলোচনা করবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন মুফতি নাফিস। তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর, কমনওয়েলথ সলিসিটরসের। আজকে আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ এখানে 10 ইয়ার্স এবং 20 ইয়ার্স ধরে যদি থাকে তাহলে কীভাবে সে সেটেল হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করতে চাই 7 ইয়ার্স রুটের যে চাইল্ড রুটটি রয়েছে। আমরা সবাই জানি যে কোনো বাচ্চা যদি এখানে কোনো ছেলে অথবা মেয়ে যদি এখানে 7 ইয়ার্স ধরে থাকে তাহলে তার কিছু সুযোগ সুবিধা রয়েছে। সে এখানে লিভ টু রিমেইন পেতে পারে, সে ইনডিফিনিট লিভ পেতে পারে। সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই। মুফতি ভাই, আমাদের 7 ইয়ার্স রুটটি খুবই আলোচিত এবং অনেকেরই এটা একটা পছন্দেরও রুট এবং বিপদেরও একটা, বলবো যে বিপদের শেষ ভরসা। যে একটা বাচ্চা যদি এখানে 7 ইয়ার্স ধরে থাকে তাহলে আমরা সেই রুট ধরে বাবা মারাও সেটেল হতে পারে অথবা তাদের লিভ টু রিমেইনটা পেতে পারে। আপনি যদি একটু আমাকে বলেন যে কোন কোন অপশন রয়েছে এবং 7 ইয়ার্সটা আসলে কিভাবে থাকতে হয়, কত এখানে জন্মগ্রহণ করে থাকবে নাকি বাইরে থেকে আসলে সেটা কাউন্ট হয়, এবং বাবা মারা সেখানে কি সুযোগটা পেয়ে থাকে? আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা করলাম 10 ইয়ার্স 20 ইয়ার্স রুট, বাট 7 ইয়ার্স রুটটা হলো এমন একটা জায়গা যেটা হলো 10 ইয়ার্স 20 ইয়ার্সের রুট অ্যাভয়েড করে 7 ইয়ার্স রুটে আসলে মানুষ তাড়াতাড়ি সেটেলমেন্ট রুটে যেতে পারে বা লিভ টু রিমেইন হতে পারে, ঠিক আছে? সো এর জন্যই আপনি যে কথাটা যথার্থই বলেছেন যে 7 ইয়ার্স রুটটা আসলে অনেকের পছন্দের জায়গা যদি এই সুযোগটা থাকে। তো 7 ইয়ার্স রুটের যেটা লটা হলো যে আপনি যদি কেউ কোনো বাচ্চা যদি এখানে জন্মগ্রহণ করে এবং তাদের বাবা মার কাগজ থাকুক না থাকুক ডিসরিগার্ডলেস, বাট আমরা ধরেই নেই যে তাদের বাবা মার তো কন্টিনিউয়াস 7 ইয়ার্স রুটে কাগজ বাট লিগালিটি নাই। তো 7 ইয়ার্স রুটে যদি কোনো বাচ্চা যদি 7 ইয়ার্স মানে কোনো বাচ্চা যদি এখানে জন্মগ্রহণ করে এবং সে যদি এখানে 7 ইয়ার্স থাকে তাহলে সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সে ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করতে পারে, ঠিক আছে? সো এইখানে যেটা হলো যে এই বাচ্চার রুট ধরে কিন্তু তার বাবা মাও কিন্তু এখানে প্রাইভেট লাইফের উপর কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। আবার যদি কোনো বাচ্চা যদি এখানে জন্মগ্রহণ করে এবং সে যদি এখানে 10 ইয়ার্স থাকে, কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স ইন দ্য ইউনাইটেড কিংডম থাকে, তাহলে কিন্তু সে স্ট্রেট ফরওয়ার্ড ব্রিটিশ রেজিস্ট্রেশন, পাসপোর্ট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। এখন একটু আবার অন্যভাবে যাই। এখন যদি কোনো বাচ্চা যদি কোনো একটা শিশু যদি জন্মগ্রহণ করে বাংলাদেশে এবং সে যদি এখানে আসার পর যদি 7 ইয়ার্স থাকে বিফোর হি অর শি বিকাম 18 ইয়ার্স ওল্ড, তাহলে কিন্তু সে এখানে ডিসক্রিশনারি প্রাইভেট লাইফের উপর কিন্তু সে একটা লিভ টু রিমেইন পেতে পারে এবং ওই লিভ টু রিমেইনের উপর ডিপেন্ড করে কিন্তু তার বাবা মা কিন্তু এখানে লিভ টু রিমেইন পেতে পারে। সো যে জিনিসটা হলো আমরা বলছিলাম যে 10 ইয়ার্স রুটের কথা, আমরা 10 ইয়ার্স রুট যদিও আমরা আলোচনা করেছি, তবে আপনি আমার সাথে অ্যাগ্রি করবেন যে আমরা এখন কিন্তু খুব কমই 10 ইয়ার্স রুটের অ্যাপ্লিকেশন পাই। 20 ইয়ার্সের রুটের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা খুব কম পাই, বিকজ হোম অফিস ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিট। কোনো মানুষকে আসলে অবৈধভাবে 20 ইয়ার্স রুটের পর্যন্ত এখানে থাকার মতো অবস্থা বা ব্যবস্থা গভর্নমেন্ট গভর্নমেন্ট না হোম অফিস দিতে চাচ্ছে না বা করছে না, ঠিক আছে? কোনো না কোনোভাবেই 20 ইয়ার্স টাইমের ভিতর কোনো না কোনোভাবেই সে ডিপোর্ট হয়ে যায় বা কোনো না কোনোভাবেই সে বিপদের সম্মুখীন হয়।
তো ওইখানে যদি কারো যদি বাচ্চা থাকে এবং এই 7 ইয়ার্স রুটটা কিন্তু তাদের জন্য বেস্ট অপশন। তারা 7 ইয়ার্স রুটে যেটা হয় যে আমরা যেটা করি 7 ইয়ার্স রুটে যদি বাচ্চা এখানে জন্ম হয় তাদের জন্য ইন্ডিফিড আইএলআর অ্যাপ্লিকেশন করি এবং সেই সাথে সাথে আইএলআর অ্যাপ্লিকেশন করার সাথে সাথে বাবা মার প্যারেন্টসের যেই পজিশনে থাকুক বা অন্যান্য ভাই বোনের যেই পজিশনে থাকুক, যেহেতু বাচ্চা ইন্ডিফিড লিভ টু রিমেইন পেয়ে গেছে, প্রাইভেট লাইফের আন্ডারে কিন্তু ওর প্যারেন্টসদের বাচ্চা প্যারেন্টসদের অ্যাপ্লিকেন্টের প্যারেন্টসদের কিন্তু আমরা লিভ টু রিমেইন পেতে পারি এবং এইভাবে কিন্তু তারা কন্টিনিউয়াসলি সেটেল বা যে যার রুটে সেটেল রুট হতে পারে। এই 7 ইয়ার্স কি তাকে লফুলি থাকতে হবে নাকি যে কোনো ভাবে থাকলেই না, হলো? এইখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো হ্যাঁ লফুল থাকলে তো কোনো সমস্যাই ছিল না। আমরা যেটা মিন করতেছিলাম সে হয়তো যদি অবৈধভাবে সেইখানে থাকে, বাট সে যেহেতু এখানে বর্ন এবং এখানে ব্রট আপ, সো এটা আপনার ধরেই নেওয়া হয় যে অ্যাকচুয়ালি তার পক্ষে বাংলাদেশে যে নিজেকে এস্টাবলিশ করা সম্ভব না। এখন একটি ভেরি ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু শুধু ইটস নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন। আমরা যতটুকু ইজিলি 2 মিনিটের কথাটা বলে ফেললাম, অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। আপনি 7 ইয়ার্স রুটে বলেন যে একটা বাচ্চা বাংলাদেশে কেন যেতে পারবে না, ইউ নিড টু প্রুভ ইট। ঠিক আছে, প্রুফ বলতে কি হয় যে আপনার আসলে বাচ্চা আপনাকে লিখে মানে কেস ওয়ার্কের আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে দেখো এই বাচ্চাটা লাস্ট 7 বছর ধরে এখানে স্কুলিং করেছে, এখানে এনএইচএস সার্ভিস পেয়েছে, সে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পারে না, তার সাথে বাংলাদেশে কোনো কমিউনিটি নেই, তো তার পক্ষে বাংলাদেশে থাকা সম্ভব না। ঠিক আছে, এই জিনিসটা কেস ওয়ার্কের বোঝানোর জন্য সাফিসিয়েন্ট এভিডেন্স এবং তাকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে, তাহলেই কিন্তু এই জিনিসটা সম্ভব। এই অ্যাপ্লিকেশনগুলো করবার জন্য অ্যাপ্লিকেন্টদের কি কোনো ফিস দিতে হয় নাকি সেটা ফি ওয়েবারের মাধ্যমে করা সম্ভব? এটা যেহেতু ইন্ডিফিড লিভ টু রিমেইন, আমাকে আসলে দেখতে হবে জিনিসটা, আই এম নট শিওর। ইন্ডিফিড লিভ টু রিমেইনে নর্মালি কিন্তু কোনো ফি লাগে না, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট ওয়ান যে রিসেন্ট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনে ফি করতে হয় কিনা। বাট অবভিয়াসলি প্যারেন্টসদের যদি আপনি করেন অবভিয়াসলি তাদের ফি দিতে হবে এবং তারা অবভিয়াসলি ফি ওয়েবারের অপশন আছে যদি তাদের যেহেতু ফি তারা দেবার leave to অ্যাবিলিটি remain- না থাকে। হ্যাঁ, ফি দেওয়ার যদি অ্যাবিলিটি না থাকে, লিভ টু রিমেইনের যেহেতু অ্যাপ্লিকেশন, তারা কিন্তু ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং একটা আরেকটা জিনিস আমি ফি ওয়েবার নিয়ে একটা কথা বলি, এটা একটা যদি আপনি আমাকে না না অ্যালাউ বলুন, করেন, অবশ্যই, ফি অবশ্যই। ওয়েবার অ্যাপ্লিকেশন সম্পর্কে মানুষ মনে করছে ভেরি সিম্পল থিং, আমি টাকা দিতে চাচ্ছি না এর জন্য আমি করব না। আমি ব্যক্তিগতভাবে অনেককে দেখেছি যে তারা ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করে আসার পর তাদের যখন ব্যাংক স্টেটমেন্ট ইনফরমেশন প্রোভাইড করতে বলা হয়, সে হয়তো তার দেশে প্রতি মাসে দেখা যায় 200, 300, 500 পয়েন্ট 1000 পয়েন্ট করে পাঠাচ্ছে এবং তার সোর্স অফ ফান্ড কোথা থেকে আসতেছে এটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারছে না। তো এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু প্লিজ আপনারা ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করে হোম অফিসের ব্যাড রেকর্ডে আপনারা যাবেন না। ঠিক আছে, এরকম কোনো কিছু আপনারা করে এবং হাইড করার কোনো সুযোগ নেই, হোম অফিস এবং কিন্তু সবকিছু হাইড পেয়ে যায়। করার কোনো সুযোগ নাই। হোম অফিস কিন্তু আসলে আপনার ব্যাংক ডিটেলস থেকে কিন্তু সব কিছু ফাইন্ড আউট করতে পারে এবং সারপ্রাইজিংলি আমি এরকম অনেক কিছু ফেস করেছি, হয়তো ক্লায়েন্ট আমাদের ডিসক্লোজ করেনি ইনফরমেশনগুলো। ক্লায়েন্ট হয়তো বলেছে আমার 2টা অ্যাকাউন্ট আছে, বাট অ্যাকচুয়ালি ক্লায়েন্টের আসলে 5টা অ্যাকাউন্ট আছে। ওই 3টা অ্যাকাউন্টের কথা বলেন, হোম অফিস আমাদের বলেছে যে দেখো তোমার তো এই তো 5টা অ্যাকাউন্ট আছে, তুমি কেন বলতেছো, এবং তার ফিগার কত কি কত সব কিছু বলতেছে। সো এখানে আসলে ইটস নট সো ইজি। সো আপনারা আসলেই যারা ফি ওয়েবারের জন্য এলিজিবল মনে করেন যে আসলে আপনার পক্ষে জেনুইনলি সম্ভব না, ঠিক আছে, তখনই আপনি ফি ওয়েবার অ্যাপ্লিকেশন। এবং এখানে একটা জিনিস বলি, ফি ওয়েবার অ্যাপ্লিকেশন মানে এটা না যে আপনার কাছে টাকা নাই তা না, আপনার কাছে যে ওই অ্যামাউন্টটা থাকতে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সাবজেক্টিভ টেস্টের মতো। হয়তো আপনার ইনকাম আছে, ঠিক আছে, হয়তো আপনার ইনকাম আছে বাট আপনার সেভিং নাই, এটা হতে পারে, আপনি ফি ওয়েবার জন্য এলিজিবল। আপনার সেভিং হলো প্রতি মাসে হয়তো 200 টাকা বা 300 টাকা বা 400 টাকা, বাট আপনার সার্টেন অ্যামাউন্ট আপনার কাছে আসলে নাই, এটা হতেই পারে। লো স্কিল, লো স্যালারিড, লো ওয়েজেস লাইফ, ঠিক আছে। সো এরকম যদি হয় তো আপনি কিন্তু ফি ওয়েবারের জন্য অ্যাপ্লিকেবল। বাট আপনি আসলে কামাচ্ছেন, আর্ন করছেন অন্য, বা আপনি অন্যভাবে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে এবং এই টাকাটা আপনি দেশে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, ওর সাথে ট্রানজ্যাকশন করছেন, ও আপনাকে ট্রানজ্যাকশন, আরেকজন আপনাকে ট্রানজ্যাকশন দিচ্ছে, আর আপনি বলতেছেন যে আমি ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করবো। সো আসলে ফি ওয়েবার কিন্তু এভাবে হয় না। এবং সেখানে পার্টলি ওয়েব পাওয়ারও তো সুযোগ রয়েছে। হ্যাঁ, পার্টলি ওয়েব পাওয়ার সুযোগ হয়েছে যদি জেনুইন অ্যাপ্লিকেশন থাকে এবং হোম অফিস যদি বুঝে, হোম অফিস কিন্তু পার্টলি ওয়েব করে দেয়। ধন্যবাদ মুতবি ভাই। আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে চাই যে গত 2 সপ্তাহ ধরে আমরা দেখলাম যে রুয়ান্ডার যে প্রসঙ্গটা এসেছে আমাদের কমিউনিটিতে, অথবা সারা দেশব্যাপী আলোচিত, কারণ নির্বাচনের আগে এটি স্থানীয় সরকার নির্বাচনের আগে আলোচনাটা খুব বেশি ছিল, যে এটাকে কিছু পলিটিসাইজও করা হয়েছে, পলিটিক্যাল কারণ ছিল বলে বিরোধী মতগুলো বলে থাকে। তো সেখানে আমরা দেখেছি যে তারা বলছে অ্যাসাইলাম সিকারদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দিবে। আপনি যদি আমাদের জন্য একটু বলেন যে আসলে সবাইকে পাঠাবে নাকি একটা স্পেসিফিক গ্রুপ রয়েছে, কারণ এটা নিয়ে আসলে অনেক কনফিউশন রয়েছে। আপনি যে এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম এই জায়গাটাই আপনি ধরেছেন, কোশ্চেনটা আপনি উত্থাপন করার চেষ্টা করছেন। সেটা হলো আমাদের কমিউনিটির ভিতর সবারই ধারণা যে কেউ যদি অ্যাসাইলাম সিকার হয় তাকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে। দ্য ইনফরমেশন ইজ রং, এই ধারণাটা আসলে ভুল। রুয়ান্ডাতে পাঠানো হবে অ্যাকচুয়ালি তাদেরকে যারা আনডকুমেন্টেড পিপল এন্টার্ড ইন দ্য ইউনাইটেড কিংডম। আনডকুমেন্টেড পিপল বলতে আমরা কাদের বুঝাচ্ছে, গভর্নমেন্ট যারা মনে করেন এয়ারপোর্ট দিয়ে আসে নাই,
এয়ারপোর্ট এন্ট্রি হয় নাই। তারা হয়তো আনডকুমেন্ট অবস্থায় কোনো পোর্ট বা সি এর মাধ্যমে ক্রস করে, মেইনলি তারা চ্যানেল ইংলিশ চ্যানেলের কথাই মিন করছে, ইংলিশ চ্যানেলের মাধ্যমে তারা ঢুকেছে, ঢুকার পর তারা টোটালি আনডকুমেন্ট, দে ডোন্ট হ্যাভ এনি ইনফো, হোম অফিস ডাজন্ট হ্যাভ এ ট্রেসেবল রিপোর্ট। ঠিক আছে, এখানে তারাই কিন্তু আসলে গভর্নমেন্ট আপাতত এই পর্যন্ত যে রুলটা আছে আপাতত কিন্তু তারা ওইটা ওদেরকে নিয়ে ভাবছে এবং ওদেরকেই বলছে তারা রুয়ান্ডা পাঠিয়ে দিবে। এখানে আমি জানি যে গভর্নমেন্ট আসলে গভর্নমেন্টের এই ডিসিশনটা অনেক হার্শ ডিসিশন, বাট এখানে কিন্তু গভর্নমেন্টের কাছে জাস্টিফিকেশন আছে। জাস্টিফিকেশনটা কি? সেটা হলো যে আসলে দেখেন, একটা মানুষ ভিজিটার ভিসাতে হয়তো ইন্ডিয়া বা ভুটান বা নেপাল থেকে আসলো, উই নো দ্য গভর্নমেন্ট নো দেয়ার ব্যাকগ্রাউন্ড ইজ ট্রেসেবল, ট্র্যাকেবল। ঠিক আছে, একটা মানুষ চ্যানেল ইংলিশ চ্যানেল ক্রস করে আপনার এখানে এসেছে, আসার পর উই ডোন্ট নো, দ্য গভর্নমেন্ট ডাজন্ট নো দ্যার ব্যাকগ্রাউন্ড, তারা ট্রেসেবল না। ঠিক আছে, তখন ওই মানুষটাকে কিন্তু ওই মানুষটা ক্যান বি পাবলিক হার্মফুল ফর দ্য পাবলিক। সো এর জন্য কিন্তু গভর্নমেন্ট একটু বেশি সিরিয়াসলি ম্যাটারটা নিচ্ছে। বাট গভর্নমেন্ট আবার অ্যাট দ্য সেম টাইম এখানে অনেক পলিটিক্যাল ইস্যু আসছে, অনেক টাকা স্পেন্ড করা হচ্ছে, গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার পর অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে আমিও আসলে অনেক টিভি চ্যানেলে এ ব্যাপারে কথা বলেছি, বাধাগ্রস্ত হওয়ার পরেও কিন্তু গভর্নমেন্ট একটা স্টেজে এসে পড়েছে যেখানে গভর্নমেন্ট কিন্তু ডিটারমাইন্ড নেক্সট ফিউ উইক্সের ভিতর কিন্তু রুয়ান্ডাতে প্লেনে মানুষ পাঠানো শুরু করে দিবে। ঠিক আছে, জিনিসটা হলো এরকম। বাট যেটা মুদ্রা কথা বা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কমিউনিটির বেশিরভাগ মানুষ, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, মানে আমার যতটুকু মনে হয় যে খুব কম মানুষই পেয়েছি যারা চ্যানেল আনডকুমেন্ট অবস্থা ইংল্যান্ডে ঢুকে। আমাদের কমিউনিটির ভিতরে সবাই মোটামুটি আমি বলতে পারবো না 80-90% মানুষই আসলে ভিসা নিয়ে ইউকেতে ঢুকে। সো তাদের আসলে টেনশন করার কোনো বিষয় না। তাহলে আমাদের এখন যারা স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় অ্যাসাইলাম ক্লেম করেছে, অথবা স্কিলড ওয়ার্কার হিসেবে অ্যাসাইলাম ক্লেম করেছে, অথবা আনডকুমেন্টেড হয়ে যাবার পরে অ্যাসাইলাম ক্লেম করেছে, এখন অনেকে কিন্তু রিপোর্টিং এ ডাকছে। আপনি জানেন যে এটা সাসপেন্ডেড ছিল ডিউ টু প্যান্ডামিক, অনেক দিন ধরে সাসপেন্ডেড ছিল, এখন আবার সেটা রিজিউমড হয়েছে। সো সেক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছে কিন্তু যাইতে। তাদেরকে আসলে ভয় পাওয়ার কোনো কারণ আছে? যে ভয়ে গেলই না, তারপর আরেকটা ইমিগ্রেশন রুলস ব্রিচ করলো, আরেকটা ডাইরেকশন ব্রিচ করলো, সেটা করা উচিত নাকি তাদেরকে আসলে রিপোর্টিং এ যাওয়া উচিত? যে জিনিসটা হলো অনেকে ভয় পায় ভাই, একটা জিনিস আপনি অবৈধ হয়ে গেছেন, তো আপনাকে তো সাফার করতে হবে ভাই একটু। ঠিক আছে, আর সাইন ইনে যাওয়া এটা কিন্তু ইমিগ্রেশন রুলের ভিতর, কমপ্লায়েন্সের ভিতর পড়ে। আপনি ভয়ে সাইন ইনে যাবেন না মানে হলো আপনি আরেকটা ব্রিচ করলেন, এবং এই ব্রিচের জন্য কিন্তু আপনি পরবর্তীতে যেই রুটেই আপনি অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু হোম অফিস, যদি আপনার রিফিউজ হয়ে যায়, হোম অফিস কিন্তু আপনার এগেনস্টে কোর্টে আনবে যে ইউ হ্যাভ ডান দ্য ইমিগ্রেশন ব্রিচ। সো ভয় পানা যাই করেন, আমি জানি দেয়ার ইজ এ রিস্ক, আমি বলবো না দেয়ার ইজ নো রিস্ক। এমন হতে পারে যে অনেক সময় তাদেরকে বলে যে কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়, কাস্টাডিতে নিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়, এটা যে হয় না তা না। বাট হ্যাঁ, অবভিয়াসলি লয়ার্স আর দেয়ার, আপনার যদি কখনো সিচুয়েশন এরকম হয় আপনার অবভিয়াসলি লয়ারের সাথে কন্ট্যাক্ট থাকবেন। ঠিক আছে, আমি বলবো লয়ার্সদের আসলে সবসময় বলে দেওয়া উচিত। ফার্স্ট অফ অল হলো কোনো লয়ারের বলা কখনোই বলবেন, আমি বিশ্বাস করি যে আপনি সাইন ইনে যেন না। ঠিক আছে, এই অ্যাডভাইসটাই আসলে ভুল এবং ইজ বিয়ন্ড দ্য লয়ার্স প্রফেশনাল এথিক্স। ঠিক আছে, সো অবশ্যই যখনই সাইন ইনে যেতে বলা হয়, অবশ্যই এভরি ক্লায়েন্ট অর এভরি পার্সন দে মাস্ট নিড টু অ্যাটেন্ড ইন দ্য সাইন ইন। ঠিক আছে, এবং তাদেরকে অবশ্যই কমপ্লাইন করতে হবে, এবং আপনি যদি ব্রিচ করেন দেন ইউ উইল বি ইন প্রবলেম এট দ্য লেটেস্ট। হ্যাঁ, এখন যেটা বলি যে আপনি যদি খুব বেশি ভয় পান, অবভিয়াসলি আপনাকে যেটা করতে হবে, ইউ নিড টু মেক শিওর দ্যাট আপনার লয়ারকে জিজ্ঞেস করেন যে যদি তারা কাস্টাডিতে রেখেছে কী কী সিচুয়েশন ফেস করতে হবে বা আমার কী কী প্রিপারেশন নিতে হয়। এটা আপনি জানেন যে 2জন গ্যারান্টর লাগে, যদি তাদের কাস্টাডিতে নিয়ে নেওয়া হয় তাদের 2জন গ্যারান্টার থাকতে হবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি গ্যারান্টারের কাছে থাকতে হবে। সো আপনি মেক শিওর করবেন যে আপনি যাওয়ার আগে বা আপনার লয়ার জানে যে কার সাথে কখন কীভাবে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে দেখা যাবে অত প্রবলেম হয়তো আপনি ফেস করবেন না। এবং আপনি তো হবে আমার সাথে এগ্রি করবেন, অনেক সময় সাইন ইনে যে অনেকে যে কাস্টাডিতে নেয় না এরকম কিন্তু না, নিয়ে থাকে। ঠিক আছে, নিয়ে থাকলে কিন্তু তখন কিন্তু লয়ারদের জন্য সবচেয়ে টাফেস্ট টাইম হয়, বিকজ টাইম ফ্রেম ইজ ভেরি স্মল, অ্যাক্সেস টু দ্য ক্লায়েন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, এবং সেই সাথে কিন্তু ক্লায়েন্ট সলিসিটারের কাছে পক্ষে সব কিছু করা সম্ভব হয় না। ঠিক আছে, সো মেক শিওর করবেন 2জন গ্যারান্টার ইজ অ্যাভেলেবল, দ্য ফান্ডস ইজ অ্যাভেলেবল ইন দ্য গ্যারান্টার্স অ্যাকাউন্ট। সো এটা যদি প্রিপারেশন থাকে হয়তো বা আপনি খুব তাড়াতাড়ি লয়ার আপনাকে একটা বেল করে হয়তো আপনাকে বের করে নিয়ে আসতে পারবে। জি, ধন্যবাদ মুফতি ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো আমাদেরকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আগামী বুধবার সন্ধ্যা 8টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।